লাইভ সেশনটা কি চালু হয়েছে? হাই, কেমন আছো তোমরা সবাই? লাইভ সেশনটা কি চালু হয়েছে? তোমাদের সবাই কি আসছে এখানে? তো অনেক পোলাপান চলে আসছে। Thanks for watching, my dear. Like, share, and subscribe. আচ্ছা, গুড মর্নিং। আশা করি সকলে ভালো আছো এবং তোমাদের আজকে স্থির তড়িতের এই ক্লাসে সবাইকে স্বাগতম। আমরা তাপগতিবিদ্যা আসলে অনেকগুলো ক্লাস করিয়েছি অ্যাকচুয়ালি, এবং আমার বিশ্বাস যে আমি ওখানে কোনো কিছুই বাদ দিইনি। যত রকম ম্যাথ বা কনসেপ্ট থাকা সম্ভব আমি সব কিছু দেখাইছি। তোমাদের পরীক্ষার খাতা নিয়ে আমি আসলে একটু বেশি হতাশ হয়ে গিয়েছিলাম খাতাটা দেখতে, যে তারপর আমি আর ভাবলাম যে নাম্বার আর পোস্ট করবো না, এমনিতে সবাই একটু আপসেট মেন্টালি। তো পরীক্ষা ওভারঅল আমি যদি এক কথায় বলতে যাই, খুব একটা ভালো কিন্তু পরীক্ষা তোমরা দিতে পারোনি। মেবি হয়তো বা সারেন আমি বলেছিলাম, অথবা বাসাতে প্রস্তুতিটা হয়তো একটু দুর্বল ছিল, এটা হতে পারে। আচ্ছা, যাই হোক, তো আজকে থেকে আমাদের স্থির তড়িৎ একটা লম্বা সেশন হবে, মূলত এটা নিয়ে আমরা শেষ করবো আস্তে আস্তে। তো স্থির তড়িৎ তোমার বইয়ের চ্যাপ্টার নাম্বার 2, রাইট? এটা তোমার সেকেন্ড পেপার বইয়ের চ্যাপ্টার নাম্বার 2। হ্যাঁ, সবাইকে ওয়ালাইকুম আসসালাম এবং সবাইকে আদাব। তাহলে আমাদের এটার ইংলিশ হচ্ছে স্ট্যাটিক ইলেকট্রিসিটি। স্ট্যাটিক ইলেকট্রিসিটি এর বাংলা হচ্ছে স্থির তড়িৎ। স্থির তড়িৎ। ওকে, তো এই চ্যাপ্টারে আজকে আমরা চাইলে অনেক কিছু পড়ে ফেলতে পারতাম, কিন্তু আজকে আমি চাচ্ছি বেসিক কয়েকটা জিনিস তোমাদেরকে একটু ক্লিয়ার করে দিতে। আজকে হয়তো অত আহামরি ম্যাথ ট্যাথ থাকবে না মেবি, বাট বেসিক যে কনসেপ্টগুলো এগুলো দেখে জোর দিই। আচ্ছা, প্রথম কথা হচ্ছে আমরা সবাই ইলেকট্রন, প্রোটন, নিউট্রন জানি, যে ইলেকট্রন, প্রোটন বা নিউট্রন, ইলেকট্রন, প্রোটন বা নিউট্রন, এদের আমরা এক কথায় নাম দেখি হচ্ছে মৌলিক কণিকা, তাই না? এদের আমরা নাম দিই হচ্ছে মৌলিক কণিকা। এখন এই ইলেকট্রনের একটা ঘটনা হচ্ছে যে তুমি ইলেকট্রনের যদি ভর চিন্তা করো, ম্যাস, এই যে এমই মানে হচ্ছে ম্যাস অফ দ্য ইলেকট্রন, এর পরিমাণ হলো জাস্ট 9.11 ইন্টু 10⁻³ কিলোগ্রাম। এটাকে আমরা বলবো যে ইলেকট্রনের ভর, কেমন? হোয়াইরাস তুমি যদি প্রোটন চিন্তা করো, ম্যাস অফ দ্য প্রোটন, এটা হচ্ছে প্রোটনের ভর। ওকে, এটা হচ্ছে ইলেকট্রনের ভর, আর নিচে হচ্ছে প্রোটনের ভর। এটা আসবে হচ্ছে 1.67 ইন্টু 10⁻27 কিলোগ্রাম। এগুলো মুখস্থ রাখবে, কেমন? এবং নিউট্রনটা প্রোটন থেকে একটু ভারী আসলে, ম্যাস অফ দ্য নিউট্রন এটা একটু সামান্য বড়। সামান্য বড় মানে কতটুকু? এটা তো 1.67 মনে করো, তারপর একটা নাম্বার তুমি ধরো 0.5 ইন্টু 10⁻27 কিলোগ্রাম। এখন তোমার বইগুলোতে দেখবা এই প্রোটনের বদলে 1.66 লিখে, আর এটা দেখবা 1.67 লিখে। তো বোথ আর রাইট। তুমি এখান থেকে বুঝবা যে প্রোটন থেকে নিউট্রনটা একটু ভারী। ওকে, একটু ভারী। আচ্ছা, এইবার ভর একটা পদার্থের কিন্তু একটা মৌলিক বৈশিষ্ট্যের মধ্যে পড়ে। যেমন তুমি, আমি, আমরা দুজনই ভারী, রাইট? আমাদের প্রত্যেকের ভর আছে। তো ভর এটা একটা মৌলিক বৈশিষ্ট্য বলা যেতে পারে। ভর কি মৌলিক রাশি না? তো ভর একটা মৌলিক বৈশিষ্ট্য। এখন একজন সায়েন্টিস্ট, ওনার নাম হচ্ছে বেঞ্জামিন ফ্রাঙ্কলিন। বেঞ্জামিন ফ্রাঙ্কলিন কে জানো? ওই যে আমেরিকান ডলারে একজন টাকলুর ছবি আছে না, ডলারে ওই যে টাকলুর যে ছবি আছে, ওই ওনার নাম হচ্ছে বেঞ্জামিন ফ্রাঙ্কলিন। বেঞ্জামিন ফ্রাঙ্কলিন প্রথমে এই ইলেকট্রন বা প্রোটনের একটা মজার জিনিস লক্ষ্য করে। সেটা হলো যে ভর ছাড়াও, কথাটা খেয়াল করো, ভর ছাড়াও আরও এক ধরনের বৈশিষ্ট্য এদের মধ্যে আছে। যে বৈশিষ্ট্য থাকার কারণে দুটা ইলেকট্রন যদি পাশাপাশি রাখা হয়, দুটা ইলেকট্রন পাশাপাশি রাখা হলে এরা একে অন্যকে বিকর্ষণ করে। ওকে, এরা একে অন্যকে বিকর্ষণ করে। আবার একটা ইলেকট্রন এবং একটা প্রোটন যদি আমরা পাশাপাশি রাখি, তখন এরা পরস্পরকে আকর্ষণ করে। তো দেখো, এই যে জিনিসটা আমি কথা বলছি, এটা হচ্ছে 18th সেঞ্চুরির কথা। 18th সেঞ্চুরি, ওকে, 18th সেঞ্চুরি। তো 18th সেঞ্চুরির অনেক আগেই নিউটনের কিন্তু গ্র্যাভিটি ল আবিষ্কৃত হয়েছে, এবং সেখানে নিউটন সাহেব এটা দেখাইছেন অলরেডি যে দুটা ভারী বস্তু কিন্তু একে অন্যকে আকর্ষণ করতে পারে। তো এরাও তো ভারী বস্তু। তো এখানে দেখা যাচ্ছে যে ইলেকট্রনের সাথে ইলেকট্রনের যে পরিমাণ গ্র্যাভিটি ফোর্স আছে, তার থেকেও অনেক শক্তিশালী একটা বল এদের দুজনকে বিকর্ষণ করতেছে। এই বলটা মানুষ তখন বুঝতে পারতেছিল না যে ঘটনাটা কি ঘটতেছে। তখন তারা কনসেপ্ট চিন্তা করলো এভাবে যে তার মানে ভর ছাড়াও
ভর ছাড়াও এদের মধ্যে আরও এক ধরনের ধর্ম আছে, যে ধর্মটা থাকার কারণে সমধর্মী বিকর্ষণ করতেছে আর বিপরীতধর্মী এরা আকর্ষণ করতেছে, এবং সেই ধর্মটাকেই নাম দেওয়া হলো চার্জ। তাহলে কেউ যদি তোমাকে প্রশ্ন করে যে চার্জ কি জিনিস, ওকে, চার্জ জিনিসটা কি, তুমি অ্যান্সার দিবা চার্জ হচ্ছে একটা মৌলিক ধর্ম। এটা কারা বহন করে? এটা পৃথিবীতে মাত্র দুইটা জিনিসের আছে। কার কার জানো? ইলেকট্রন আর প্রোটন। এই দুইটা জিনিস ছাড়া এই মহাবিশ্বের আর কোনো বস্তুর মধ্যে চার্জ নামক বৈশিষ্ট্য নাই। ওকে, এই কথাটা একটু লিখে রাখো। তুমি লিখো যে ইলেকট্রন এবং প্রোটন এর শুধুমাত্র চার্জ নামক মৌলিক বৈশিষ্ট্য বিদ্যমান। এই মানে ইলেকট্রন এবং প্রোটন ছাড়া আর কোনো পদার্থের মধ্যেই তুমি এই চার্জ নামক বৈশিষ্ট্যটাকে আসলে পাবে না। বুঝতে পারছো? আচ্ছা, এখন দেখো এই ইলেকট্রনের যে চার্জ, এই ইলেকট্রনের চার্জকে আমরা বলি হচ্ছে এরকম, জাস্ট স্মল ই। এর পরিমাণ হচ্ছে 1.6 ইন্টু 10⁻⁻⁹, এবং এটাকে আমরা ইউনিট বলি, যেটা পরবর্তীতে কুলম্বের নাম অনুসারে বলা হয় কুলম। এবং প্রোটনের চার্জ এটাকে জাস্ট বলা হয় পি, হুইচ ইজ অলসো 1.6 ইন্টু 10⁻⁻⁹ কুলম। এখন ওই যে বলছিলাম যে সমধর্মী আকর্ষণ করে, সমধর্মী বিকর্ষণ করে আর বিপরীতধর্মী আকর্ষণ করে। সো বেঞ্জামিন ফ্রাঙ্কলিন একটা মজার জিনিস এখানে করলেন। তিনি বললেন যে প্রোটন আর ইলেকট্রনের চার্জ হচ্ছে বিপরীত, জাস্ট উল্টা। এই জন্য প্রোটনের চার্জকে তিনি ধরে নিলেন প্লাস, জাস্ট ধরে নেওয়া হয়েছে আর কিছু না। তাহলে প্রোটনের চার্জকে তুমি যদি প্লাস ধরে নাও, তাহলে ইলেকট্রনের চার্জ কী হবে? এর চার্জ হবে হচ্ছে মাইনাস। ওকে, তাহলে ইলেকট্রনের চার্জ হচ্ছে নেগেটিভ 1.6 10⁻⁻⁹, আর প্রোটনের চার্জ হচ্ছে পজিটিভ 1.6 ইন্টু 10⁻⁹। আর যদি বলা হয় নিউট্রনের চার্জ কত, তো এর চার্জ হচ্ছে 0। এর মধ্যে কোনো প্রকার কোনো চার্জ নামক বৈশিষ্ট্য নেই। এখন একটা ব্যাপার খেয়াল করো, বেঞ্জামিন ফ্রাঙ্কলিনের মাথায় কি আসছিল যার জন্য সে প্লাস মাইনাস চার্জ দিছে? আমি আসলে এটা জানি না, কিন্তু তিনি যদি বলতেন যে ইলেকট্রনের চার্জ আমরা এইভাবে লিখব, ধরো লিখব এ অমুক, আর প্রোটনের চার্জ আমরা লিখব বি অমুক, তাহলে আমরা তাই পড়তাম। তার মানে আমরা আসলে ওই যে কি বলি, মাইনাস বলতে বুঝি না, মাইনাসে তো অনেকগুলো মিনিং আছে। যেমন ধরো আমি যদি বলি যে এইটা একটা ভেক্টর এ, তাহলে মাইনাস এ মানে কি? মাইনাস এ ভেক্টর মানে হচ্ছে উল্টা দিকে। এরকম কিছু না, কিন্তু এরকম কিছু না। এই প্লাস এবং মাইনাস এই দুইটা হচ্ছে দুইটা নাম। তার মানে ইলেকট্রনের চার্জের আগে মাইনাস চিহ্ন দেওয়া আর প্রোটনের চার্জের আগে প্লাস চিহ্ন দেওয়া, এটা হচ্ছে চার্জের নাম। ইলেকট্রনের চার্জের নাম মাইনাস আর প্রোটনের চার্জের নাম হচ্ছে প্লাস। এভাবে বুঝতে ব্যাপারটা সুবিধা হয়। ক্লিয়ার? এই হচ্ছে মূল ঘটনাটা। এখন এই যে কথাটা, এই কথাটা তো অনেকে শুনে একটু অবাক হবা যে তার মানে ইলেকট্রন আর প্রোটন ছাড়া পৃথিবীর কারো কোনো চার্জ নাই। এই ব্যাপারটা কেমন হয়ে গেল? আসতেছে আমি একটু পরে যে ব্যাপারটা আসলে কেমন হলো। এই মহাবিশ্বে মৌলিক চার্জ বা অ্যাকচুয়ালি যেটাকে আমরা বলবো যে চার্জ নামক বৈশিষ্ট্য বহনই করে শুধুমাত্র ইলেকট্রন আর প্রোটন, এটা 100% সত্য কথা। কিন্তু বস্তুও চার্জিত হতে পারে। এখন বস্তু কিভাবে চার্জিত হয় এই ব্যাপারটা আমরা একটু বুঝবো, যে বস্তু কিভাবে চার্জিত হয়। আচ্ছা ধরো তুমি একটা একটা চিন্তা করো, সোডিয়ামের কথা চিন্তা করো, সোডিয়াম। ওকে, আচ্ছা সোডিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 11, তাই না? 11। তো এটা মানে কি? এটা মানে তার মধ্যে 11টা প্রোটন আছে, এবং এটা সবার জানা আছে যে এর মধ্যে 11টা কিন্তু ইলেকট্রন আছে, 11টা ইলেকট্রন আছে। তাহলে তুমি চিন্তা করো তো, সোডিয়ামটা দেখতে এরকম না যে আমাদের এটা হচ্ছে নিউক্লিয়াস, এই যে এটা হচ্ছে নিউক্লিয়াস, এর মধ্যে 11টা প্রোটন আছে, আর এর চারপাশে 3টা অরবিট আছে এরকম। আমি একটু জাস্ট রাফ আঁকতেছি। 3টা অরবিট আছে, মনে করো এই যে 3টা অরবিটের সর্ববহিস্থ শক্তি স্তর এরকম 1টা ইলেকট্রন আছে, রাইট? তো এইটা হচ্ছে সোডিয়াম পরমাণু, এটা সোডিয়াম পরমাণু। কথাটা খেয়াল করবা। ধরো আমরা বললাম যে সোডিয়াম থেকে এখন একটা ইলেকট্রন চলে গেল, এই যে এই জিনিসটা সোডিয়াম মাইনাস ইলেকট্রন। তাহলে সোডিয়াম মাইনাস ইলেকট্রন এইটা মানে কিন্তু এখন হবে কি বলতো? সোডিয়াম প্লাস আয়ন। সোডিয়াম প্লাস তুমি যখন লিখলা,
এটা মানে বোঝাবে যে এর মধ্যে কি কি আছে বলো তো, 11টা প্রোটন ছিল, প্রোটন প্রোটনের মতনই আছে, ক্লিয়ার? কিন্তু এর মধ্যে ইলেকট্রন আছে কিন্তু মাত্র 10টা ইলেকট্রন আছে। কারণ মাইনাস ইলেকট্রন মানে হলো সর্ববহিস্থ শক্তি স্তরে যে ইলেকট্রনটা ছিল এটা এখান থেকে হচ্ছে বাইরে চলে গেছে, এটা বের হয়ে গেছে এখান থেকে। তাহলে তুমি কি খেয়াল করছো যে প্রোটন আর ইলেকট্রনের মধ্যে একটা ইমব্যালেন্স তৈরি হয়েছে, কম বেশি তৈরি হয়েছে? তার মানে এখানে তোমাকে যদি কেউ প্রশ্নে জিজ্ঞাসা করে যে তার মানে কি হলো, ইলেকট্রন এবং প্রোটনের ইমব্যালেন্স তৈরি হলো, ইমব্যালেন্স তৈরি হলো। এই ইমব্যালেন্স তৈরি হওয়া মানে আমরা বুঝবো যে তার মানে এই সোডিয়াম আয়ন এর কিছুটা চার্জ আছে। এবং যদি প্রশ্নে বলা হয় যে আচ্ছা ভাই সোডিয়াম আয়নের চার্জ কত হবে, সোডিয়াম আয়নের চার্জ কত হবে, তুমি কি অ্যান্সার দিবা? তুমি অ্যান্সার দিবা যে 11টা, কথাটা খেয়াল করো, 11টা প্রোটনের চার্জ প্লাস 11টা ইলেকট্রনের চার্জ। এখন খেয়াল করো, সরি 10টা ইলেকট্রনের চার্জ। এখন খেয়াল করো তো যে যখন 11টা প্রোটন ছিল আর 11টা ইলেকট্রন ছিল তখন আমরা এই পুরা বস্তুটাকে কিন্তু বলেছিলাম হচ্ছে নিউট্রাল, এটাকে আমরা বলেছিলাম হচ্ছে নিউট্রাল বা চার্জ নিরপেক্ষ। এখন আর সে কিন্তু নিউট্রাল না। এখন কি হবে, এই 10টা ইলেকট্রন, খেয়াল করো 10টা ইলেকট্রন এখানকার 10টা প্রোটনকে নিউট্রাল করতে পারে। 10টা ইলেকট্রন যদি 10টা প্রোটনকে নিউট্রাল করে ফেলে তাহলে একটা প্রোটন একটা অতিরিক্ত রয়ে যায়। সুতরাং এটাকে আমরা বলবো হচ্ছে একটা প্রোটনের চার্জ, জাস্ট প্রোটনের চার্জ, এবং এর মান হচ্ছে 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম। কথাটা দেখো বুঝতে পারছো কিনা? তার মানে কেউ যদি প্রশ্ন জিজ্ঞাসা করে যে সোডিয়াম আয়নের চার্জ কত, তুমি অ্যান্সার দিবা যে একটা প্রোটনের চার্জের সমান, হুইচ ইজ 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম। সেমভাবে যদি কেউ তোমাকে জিজ্ঞাসা করে যে আচ্ছা হোয়াট অ্যাবাউট চার্জ অফ দ্য হাইড্রোজেন আয়ন, দেখো এই এইচ প্লাস, কথাটা খেয়াল করো, এইচ প্লাস এইটা মানে বুঝবো যে হাইড্রোজেন আয়নে একটা প্রোটন বেশি আছে, রাইট? একটা প্রোটন বেশি থাকা মানে হাইড্রোজেন আয়নের চার্জ হচ্ছে একটি প্রোটনের চার্জের সমান, প্রোটনের চার্জের সমান, অর্থাৎ এর চার্জও প্লাস 1.6 ইন্টু 10⁻⁹ কুলম। কেউ যদি জিজ্ঞাসা করে হোয়াট ইজ দ্য চার্জ অফ অক্সিজেন মাইনাস মাইনাস আয়ন, খেয়াল করো অক্সিজেন মাইনাস মাইনাস আয়ন আমরা কিউ দ্বারা হচ্ছে চার্জ বুঝি, তাহলে কিউ অফ মানে চার্জ অফ অক্সিজেন মাইনাস মাইনাস, এটা মানে হলো যে অক্সিজেন আয়নে 2টা ইলেকট্রন বেশি আছে, কথাটা খেয়াল করো 2টা ইলেকট্রন বেশি আছে। তাহলে এই অক্সিজেন আয়নের চার্জ হবে 2টা ইলেকট্রনের চার্জ, মানে হচ্ছে 1.6 ইন্টু 10⁻⁹ কুলম বা -3.2 ইন্টু 10⁻⁹ কুলম। ব্যাপারটা খেয়াল করো, তার মানে একটা বস্তুতে কতগুলো প্রোটন আছে কতগুলো ইলেকট্রন আছে ইট ডাজেন্ট ম্যাটার, ম্যাটার হলো যে ইলেকট্রন আর প্রোটনের মধ্যে কতটা ভারসাম্যহীনতা তৈরি হয়েছে, মানে কয়টা প্রোটন বেশি আছে অথবা কয়টা ইলেকট্রন বেশি আছে। যেমন ধরো তোমাকে যদি কেউ প্রশ্ন করে যে চার্জ অফ ইউরেনিয়াম, কথাটা খেয়াল করো, ইউরেনিয়াম 30+, ইউরেনিয়াম তুমি তো বুঝতেই পারছো যে ইউরেনিয়াম একটা বিশাল পরমাণু, 30+ লেখা মানে বুঝবো যে এর মধ্যে 30টা প্রোটন বেশি আছে, 30টা প্রোটন বেশি আছে মানে হচ্ছে সে সহজ কথায় 30টা ইলেকট্রন ছেড়ে দিছে। তাহলে এই বস্তুটার চার্জ কত হবে, 30টা প্রোটনের চার্জের সমান, মানে 1.6 10⁻⁹ কুলম। বোঝা গেল? এখন এইখানে অনেকের একটা কনফিউশন তৈরি হতে পারে যে ইলেকট্রন আর প্রোটন আসলে কে নড়াচড়া করতে পারে বা কে মুভ করতে পারে। একটু খেয়াল করো, প্রোটনের ভর আর ইলেকট্রনের ভর যদি অনুপাত করা হয় তা দেখো অনুপাতটা কত হয়। প্রোটনের ভর হচ্ছে 1.66 10⁻⁹, আর ইলেকট্রনের ভর হচ্ছে 9.11 10⁻31, বোথ আর ইন কেজি। এটা হচ্ছে ইলেকট্রন আর প্রোটনের ভরের অনুপাত। তাহলে এই অনুপাতটা আমাদের দাঁড়াবে হলো 1.66 ইন্টু 10⁻⁹, সরি আমি ভুল লিখছি এখানে, এটা 10⁻27 হবে,
10 ইনভার্স 27 ডিভাইডেড বাই 9.11 10 ইনভার্স 31, এই মানটা আসবে হচ্ছে 1822 প্রায়। তার মানে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে জানো? ব্যাপারটা দাঁড়াচ্ছে হচ্ছে যে প্রোটনের ভর হচ্ছে তোমার ইলেকট্রনের ভরের তুলনায়, খেয়াল করো, তুলনায় প্রায় 1800 গুণ বড়। তাহলে কে ভারী বলো তো? প্রোটন না ইলেকট্রন? প্রোটন ভারী। অর্থাৎ এইটা যদি আমি বলতাম যে এটা হচ্ছে ইলেকট্রন, খেয়াল করো, এই ফোটাটা মনে করো ইলেকট্রন, তাহলে এর থেকে 2000 গুণ বড়, এটা হবে হচ্ছে প্রোটন। খেয়াল করো, ইলেকট্রনের থেকে প্রোটন প্রায় 2000 গুণ, মানে 1800 গুণ বড়। তো এইটা যদি আমাদের ইলেকট্রন হয়, তার থেকে 1800 গুণ বড় হবে হচ্ছে একটা প্রোটনের সাইজ। সুতরাং এই কারণে প্রোটন কখনোই মুভ করতে পারে না। ওকে, প্রোটন সবসময় থাকে হচ্ছে নিউক্লিয়াসের মধ্যে। তাহলে কি বলছিলাম? চার্জ বহন করে কারা কারা? ইলেকট্রন আর প্রোটন। এর মধ্যে আবার রেস্ট্রিকশন হচ্ছে প্রোটন বিশাল বড়, প্রোটন অনেক ভারী, এবং সেটা নিউক্লিয়াসের মধ্যে নিউক্লিয়ার বলের সাহায্যে আটকানো আছে। সুতরাং কখনোই কিন্তু চার্জ মুভমেন্ট বলতে প্রোটনের মুভমেন্ট বোঝাবে না। মনে রাখতে হবে যে চার্জ মুভ করা বলতে বোঝায়, এই কথাটা লিখে দিচ্ছি নিচে, যে চার্জ গতিশীল বা চার্জ চলাচল করতেছে, এটা বলতে আমরা বুঝবো হচ্ছে ইলেকট্রন চলাচল করতেছে। কথাটা লিখে রাখো যে প্রোটন এরা কখনোই চলাচল করে না, চলাচল করে না, দ্যাটস দ্য রুলস। কখনোই প্রোটন চলাচল করে না। কে চলাচল করে? শুধুমাত্র ইলেকট্রন চলতে পারে, চলতে পারে, দ্যাটস দ্য রুলস। শুধুমাত্র ইলেকট্রন, প্রোটন কখনোই চলতে পারে না। সো ইউ কান্ট সে যে এইটা মনে করেন ভাই একটা প্লাস চার্জ, এই প্লাস চার্জটা এই দিকে গতিশীল আছে, এবং ধরে নেন প্রোটন, এইটা তুমি বলতে পারো না, প্রোটন কখনোই চলতে পারে না। হ্যাঁ, তুমি এইটা বলতে পারো যে ভাইয়া ধরেন একটা হাইড্রোজেন আয়ন আছে, এই হাইড্রোজেন আয়নটা গতিশীল আছে, অথবা একটা সোডিয়াম আয়ন আছে, এই সোডিয়াম আয়নটা ভাইয়া গতিশীল আছে। যেমন তোমরা তড়িৎ বিশ্লেষণ যখন পড়েছো কেমিস্ট্রিতে, তখন নিশ্চয়ই শিখেছো যে আয়ন মুভ করতে পারে, ক্লোরাইড আয়ন মুভ করতে পারে, সোডিয়াম আয়ন মুভ করতে পারে, দ্যাটস ডিফারেন্ট থিং। বাট আয়ন চলাচল হওয়া আর ইলেকট্রন চলাচল হওয়া কিন্তু সেম না। ইলেকট্রন চলাচল হওয়া মানে এক বস্তু থেকে অন্য বস্তুতে ইলেকট্রন যাওয়া, ক্লিয়ার? কিন্তু এভাবে কখনোই প্রোটন এক বস্তু থেকে অন্য বস্তুতে যেতে পারে না। আচ্ছা, একজন কি বলছে, ভাইয়া সকল ভারী বস্তু কি একবারে বড় হয় না তো? আমি কথাটা বুঝি নাই ভাইয়া, সকল ভারী বস্তু কি আকারে বড় হয় না তো? আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। ও যেটা বলছে যে আমি যেখানে একটা জিনিস দেখাচ্ছিলাম না, যে আমি বলছি যে ধরে নাও যে এটা যদি ইলেকট্রন হয়, তাহলে প্রোটনটা হচ্ছে এটাকে সাইজে বড় বা ভারী। ও কথাটা বলছে যে ভাইয়া প্রোটন তো বড় নাও হইতে পারে, এমন হতে পারে যে প্রোটন অনেক ঘন। ওকে ফাইন, এই তুমি যে কোনোভাবে চিন্তা করতে পারো, সমস্যা নেই। মানে হলো কথাটা হচ্ছে এই যে এইটা থেকে এই বস্তুটা 2000 গুণ ভারী। তো আমি বড় আঁকছি এই জন্য যাতে তোমার বুঝতে একটু সুবিধা হয় যে না, জিনিসটা অনেক বড় হয়তো বা অনেক ভারী হয়তো বা। আচ্ছা যাই হোক, তাহলে আমরা একটা জিনিস শিখলাম যে প্রোটন কখনো চলাচল করে না। কে চলাচল করে? ইলেকট্রন চলাচল করে। আচ্ছা, এখন আসো আমাদের প্রোটন আর ইলেকট্রনের ইমব্যালেন্স তৈরি হওয়ার সাথে সাথেই একটা বস্তুতে চার্জ তৈরি হয়, এটা আমরা বুঝে গেছি এতক্ষণ। তাহলে আমরা একটা ছোট্ট একটা নিয়ম একটু বলতে চাই। আচ্ছা বলো তো, ইলেকট্রনের চার্জ কত বলছিলাম? 1.6 10⁻⁻19 কুলম। এটা হচ্ছে স্থায়ী চার্জ। ওকে, এটা হচ্ছে স্থায়ী চার্জ। স্থায়ী চার্জ কথাটা খেয়াল করবা। বিজ্ঞানীরা আরেক রকম এলিমেন্ট বের করেছে বা আবিষ্কার করেছে, তার নাম হচ্ছে কোয়ার্ক। এর নাম হচ্ছে কোয়ার্ক। কোয়ার্কের দুই রকমের চার্জ হয়। কিছু কোয়ার্ক হয় আপ কোয়ার্ক, আপ কোয়ার্ক, আবার কিছু কোয়ার্ক হয় ডাউন কোয়ার্ক। এগুলো কি জিনিস আজকে আমি সেদিকে আর যাচ্ছি না। তো এই আপ কোয়ার্ক আর ডাউন কোয়ার্কের চার্জ ইলেকট্রনের চার্জের ভগ্নাংশ হইতে পারে। ধরো এটা চার্জ হতে পারে 2/3 ইলেকট্রন, এটা হতে পারে 1/3 ইলেকট্রন, কিন্তু এগুলো সব অস্থায়ী। ক্লিয়ার? এগুলো সব হচ্ছে অস্থায়ী। তাহলে কোয়ার্কের কথাটা আমরা মূলত এখানে আনবো না। উই আর নট টকিং অ্যাবাউট নোবেল প্রাইজ। ওকে, এটা অস্থায়ী জিনিস, তো এইটা নিয়ে আমাদের হেডেক করার কোনো মানে নেই।
তাহলে পৃথিবীতে সবথেকে স্থায়ীভাবে মিনিমাম যতটুকু চার্জ পাওয়া যায়, কথাটা খেয়াল করো, পৃথিবীতে স্থায়ীভাবে সর্বনিম্ন যতটুকু চার্জ পাওয়া যায় সেই চার্জটা হচ্ছে ইলেকট্রনের চার্জ। ডোন্ট থিঙ্ক অ্যাবাউট কোয়ার্ক, এটা অস্থায়ী জিনিস। সো এটা আমাদের টোটাল আউট অফ টপিক। তাহলে এমন কি পসিবল, ধরো তোমাকে আমি বললাম যে একটা বস্তুর চার্জ, ধরো আমি বললাম যে কোনো বস্তুর চার্জ আমি বললাম যে ইলেকট্রনের চার্জের 10/1 এই কথাটা সম্ভব? এটা সত্য না মিথ্যা? এটা 100% একটা ডাহা মিথ্যা কথা। এটা মিথ্যা কথা এই কারণে, কারণ ইলেকট্রনের থেকে কম চার্জ কখনো স্টেবল হয় না। সুতরাং ইলেকট্রনের অর্ধেক চার্জ বা 1/3 অংশ চার্জ একটা বস্তুতে কখনো থাকতে পারে না স্থায়ীভাবে। তাহলে এইটা যদি হয়, তো তুমি একটা জিনিস বলো তো, 2.6 ইন্টু ইলেকট্রনের চার্জ, এই কথাটা কি সত্য না মিথ্যা? এটা কিন্তু মিথ্যা। এইটা মানে কি? এইটা মানে হচ্ছে 2টা ইলেকট্রন আর 0.6টা ইলেকট্রন, মানে 2টা ইলেকট্রন এবং 0.6 ইলেকট্রন। এইটা কি পসিবল? আই ডোন্ট থিঙ্ক সো। এটাও কিন্তু পসিবল না, বুঝেছ? তাহলে একটা বস্তুতে যতটুকু চার্জ থাকতে হবে তা ইলেকট্রনের চার্জের গুণিতক, এবং সেটা অবশ্যই পূর্ণ সংখ্যার গুণিতক হইতে হবে। তার মানে ব্যাপারটা খেয়াল করো, কেউ যদি বলে যে একটা বস্তুতে 10e পরিমাণ চার্জ আছে, এটা কিন্তু সত্য কথা। এবং এই 10e মানে হচ্ছে এটা বুঝবো যে প্লাস 10e। বা আরেকজন মনে করো বললো যে একটা বস্তুতে -5e পরিমাণ চার্জ আছে, এটাও কিন্তু সত্য। মানে একটা পূর্ণ সংখ্যা, এই যে এটা একটা পূর্ণ সংখ্যা, এবং প্লাস ই মানে কি? প্লাস ই মানে এর মধ্যে 10টা ইলেকট্রন ঘাটতি আছে, রাইট? আর এই 5ও কিন্তু পূর্ণ সংখ্যা। আর মাইনাস ই মানে বুঝবো যে 5টা ইলেকট্রন এর মধ্যে বেশি আছে। তাহলে এই কথাটা মানে আমরা বুঝবো হচ্ছে যে 10টি ইলেকট্রন ঘাটতি, বুঝতে পারছো? আর এইটা মানে আমরা বুঝবো যে 5টি ইলেকট্রন বেশি আছে। তাহলে ঘাটতি হোক বা বেশি হোক, এইভাবে একটা বস্তুতে কিন্তু চার্জ সৃষ্টি হয়। তো এইটার উপর ভিত্তি করে একটা ছোট্ট তত্ত্ব দেওয়া আছে, এর নাম হলো আধানের কোয়ান্টায়ন। আধানের কোয়ান্টায়ন, অথবা এটাকে তুমি বলতে পারো জাস্ট কোয়ান্টাইজেশন অফ চার্জ। এই কোয়ান্টাইজেশন অফ চার্জে যে কথাটা বলা হচ্ছে তা একটু খেয়াল করো, যে কোনো বস্তুতে আমি একটু লিখে দিই কথাটা, যে কোনো বস্তুর চার্জ সর্বদা ইলেকট্রনের চার্জের পূর্ণ সংখ্যার গুণিতক। কখনোই ভগ্নাংশ হইতে পারবে না। তার মানে এই ব্যাপারটাকে যদি আমি একটু ভালো করে লিখতে চাই, তখন এভাবে লেখা যেতে পারে যে কিউ ইকুয়াল টু এন ইন্টু ই। ওকে, তাহলে কিউ মানে হচ্ছে মোট চার্জ, বা এটাকে আমরা বলতে পারি নিট চার্জ, আর এন মানে হলো ধনাত্মক পূর্ণ সংখ্যা, অলওয়েজ। আর ই মানে তো বুঝতে পারছি ইলেকট্রনের চার্জ। সো একটা বস্তুতে সর্বনিম্ন যতটুকু চার্জ থাকা সম্ভব সেটা হচ্ছে ইলেকট্রনের চার্জ। আর যে কোনো বস্তুর চার্জ ইলেকট্রনের চার্জের 2 গুণ, 5 গুণ, 10 গুণ, 1 লক্ষ গুণ, 1 বিলিয়ন গুণ, 10,000 ট্রিলিয়ন গুণ, এনিথিং ক্যান বি, কিন্তু কখনো ভগ্নাংশ হইতে পারবে না। অর্থাৎ আমি বলতেছি হচ্ছে 4.6e এইটা হবে না, কিন্তু 10.2e মাইনাস এটাও হবে না, বা ধরো আমি বললাম 12e, এইটা কিন্তু হইতে পারে। তার মানে যে কোনো বস্তুতে ইন্না নিনলে অনিলে রাজুন, কে মরে গেছে? ওই কে মারা গেছে? ইন্না নিন্না লিখতেছো যে তোমরা, ক্যালকুলেটর ম্যান, কে মরে গেছে? তো যাই হোক, সাহারা খাতুন মারা গেছে আমি জানি, কিন্তু এছাড়াও কি আর কেউ মারা গেছে? আচ্ছা যাই হোক, তাহলে কি বললাম আমরা? যে ইলেকট্রনের চার্জের অবশ্যই পূর্ণ সংখ্যার মান হতে হবে। তো এইটাতে তোমার মাঝে মাঝে কিছু এমসিকিউ প্রশ্ন আসবে বোর্ডে। তো বোর্ডের এমসিকিউগুলো কেমন হয় আমি তোমাকে ছোট্ট একটা হিন্টস দেই, কথাটা খেয়াল করো। ধরো একটা প্রশ্ন করা হলো এরকম, খেয়াল করবা,
আচ্ছা, এটা তো মনে হয় জানো তাই না? এনসি, এই এনসি মানে হচ্ছে ন্যানোকুলম। আচ্ছা, আমি প্রথমে আগে থেকে শুরু করি। মনে করো পিসি, পিসি মানে কিন্তু পার্সোনাল কম্পিউটার না, পিসি মানে হচ্ছে পিকো কুলম, পিকো। এটা মানে হলো 10⁻⁻12 কুলম। এবার বলা হলো এনসি, এনসি হচ্ছে ন্যানো কুলম, এটা হলো 10⁻⁹ কুলম। এবার মনে করো বলা হলো মিউসি, এই মিউসি মানে হচ্ছে মাইক্রোকুলম, মাইক্রোকুলম মানে হলো 10⁻⁶ তারপর ধরো বলা হলো এমসি, এমসি মানে মিলিকুলম, হুইচ ইজ 10⁻⁻3 কুলম। তো এই ব্যাপারগুলো তুমি কিন্তু দেখবা। তো ধরো আমি বললাম যে কোনো বস্তুতে চার্জ, কোনো বস্তুতে চার্জ ধরো -60 মাইক্রোকুলম হলে এতে কি পরিমাণ ইলেকট্রন বা প্রোটন বেশি আছে? ওকে, এটা মনে করো তোমার বোর্ডে একটা এমসিকিউ দিছে, এবং এই ধরনের এমসিকিউ বোর্ডে প্রচুর আসে। কোনো বস্তু চার্জ প্রোটনের চার্জের এটা কি গাঠনিক হয় না, এটা কি পরণ উস্কার, আমি তোমার কথাটা বুঝতে পারি না, তুমি কি জানার প্রশ্ন করছিলা? আচ্ছা, কি কি নিয়ে? প্রোটন তো স্থানান্তরিত হতে পারে না, তাহলে আচ্ছা এন, এন এর মান নেগেটিভ হতে পারে কিনা? নো 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 নো, এই এন কখনো নেগেটিভ হতে পারে না। কি লিখছি? ধনাত্মক পূর্ণ সংখ্যা এইটা। এইখানে তুমি ইলেকট্রনের চার্জ বসাবা। এখন এটা প্লাসও হতে পারে, মাইনাস হতে পারে, কারণ প্লাসে চার্জে চার্জ দিতে হতে পারে, মাইনাস চার্জে চার্জ দিতে হতে পারে। এখন দেখো, কোনো বস্তুতে চার্জ হচ্ছে -60 মাইক্রোকুলম। তো এইটা মানেই প্রথমে আমি বুঝতে পারতেছি যেটা যে অ্যান্সার হবে, যে বস্তুতে কি বেশি আছে? বস্তুতে ইলেকট্রন বেশি আছে, ইলেকট্রন বেশি আছে। দ্যাটস দ্য ফার্স্ট কোশ্চেন অ্যান্সার। যে বলছেন এতে কি পরিমাণ ইলেকট্রন বা প্রোটন বেশি আছে, অ্যান্সার হচ্ছে বস্তুতে ইলেকট্রন বেশি আছে। ভাই কয়টা বেশি আছে? তাহলে তোমাকে এন বের করতে হবে, এন। তাহলে এন মানে তো কিউ ডিভাইডেড বাই ই, তাই না? তাহলে কিউ এর মান বসাবো হচ্ছে -60 মাইক্রোকুলম, মাইক্রোকুলম কিন্তু, তাহলে 10⁻⁻6। এইটা হচ্ছে আমাদের কিউ এর মান। নিচে ভাগ করবা ইলেকট্রনের চার্জ দিয়ে, কারণ তুমি তো জানো যে ইলেকট্রন বেশি আছে। তার ইলেকট্রনের চার্জ হচ্ছে -1.6 ইন্টু 10⁻19। কথাটা কি বুঝছো আমি কি বলছি? প্রথমে আমি বের করে নিলাম যে এতে কি ইলেকট্রন বেশি আছে না প্রোটন বেশি আছে। ওকে ফাইন, ইলেকট্রন বেশি আছে। তাহলে ই হচ্ছে ইলেকট্রনের চার্জ, আর কি হচ্ছে -60 মাইক্রোকুলম, ওই জন্য 10⁻6 আসছে ওখান থেকে। তাহলে এই অনুপাতটা কত হয় একটু আমাকে কমেন্ট বক্সে লিখে জানাও তো, অনুপাতটা কত হচ্ছে? 60 মাইক্রোকুলম বাই 1.6 10⁻19, এটা দাঁড়াচ্ছে 3.75 ইন্টু 10⁻14। এত টি ইলেকট্রন বেশি আছে। এখন আমি একটা জিনিস জিজ্ঞাসা করি তোমাকে, ক্যান ইউ টেল মি যে এই মানটা, এই যে মানটা আসছে 3.75 ইন্টু 10⁻10, এই মানটা কি পূর্ণ সংখ্যা না ভগ্নাংশ? আমাকে কমেন্ট বক্সে লিখে জানাও তো যে এই মানটা কি পূর্ণ সংখ্যা নাকি ভগ্নাংশ। তো দ্রুত কমেন্ট বক্সে লিখে জানাও। আচ্ছা, এখন আমি যে কথাটা বলতেছিলাম যে এইখানে দেখো, আমি যদি -60 না দিয়ে বলতাম যে কোনো বস্তুর চার্জ 60 মাইক্রোকুলম হলে এতে কি পরিমাণ প্রোটন বা ইলেকট্রন বেশি আছে। খেয়াল করো, আমি কিন্তু মাইনাস চিহ্নটা মুছে দিছি। তাহলে এটা প্লাস চার্জ, রাইট? প্লাস তুমি লিখতেও পারো, নাও লিখতে পারো, সমস্যা নেই। প্লাস চার্জ মানে কি বেশি আছে এর মধ্যে? প্রোটন বেশি আছে। কয়টা প্রোটন বেশি আছে বের করার সময় এখানে তো অবশ্যই প্লাস চিহ্ন, আর তখন ই এর বদলে তুমি বসাবো হচ্ছে প্রোটনের চার্জ। কারণ কি, প্রোটনের চার্জের মান আর ইলেকট্রনের চার্জের মান সেম, শুধু তাদের বৈশিষ্ট্যটা আছে ভিন্ন, বিপরীত। এই জন্য আমরা প্লাস মাইনাস ইউজ করি। কিন্তু এন কিন্তু সবসময় তোমার ধনাত্মক পূর্ণ সংখ্যা হবে। তো দেখি তোমরা লিখছো কিনা। আচ্ছা, পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যা। আচ্ছা, রাকাত লিখছে যে কোনো বস্তু চার্জ বলতে ইলেকট্রনের চার্জ বোঝায়। ইয়েস রাকাত, কোনো বস্তুর চার্জ বলতে ইলেকট্রনের চার্জকে বোঝায়। থ্যাংক ইউ ভেরি মাচ। এটা অবশ্যই একটা পূর্ণ সংখ্যা, অবশ্যই। কারণ হলো দেখো, এটা মানে কি জানো?
এটা মানে হচ্ছে 375 এরপরে 12টা শূন্য, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, এই যে এইটা মানে হলো এই একটা মান। এর মাঝখানে তো 12 কিছু ডিজিট থাকতে পারে, যেমন ধর এখানে আমি বললাম যে এর মধ্যে হয়তো বা 4 ছিল, এর মধ্যে মনে করো 5 ছিল, এখানে মনে করো 8 ছিল, এখানে মনে করো তোমার 2 ছিল, সামথিং লাইক দিস। বাট এটা ওভারঅল কিন্তু একটা পূর্ণ সংখ্যা দ্বারা প্রকাশিত হবে। বুঝেছি, এগুলো সব কিন্তু পূর্ণ সংখ্যা। তারপরে আমরা বুঝলাম যে এন অলওয়েজ পূর্ণ সংখ্যা হবে, এবং এই ব্যাপারগুলো যেন মিস্টেক না হয়। আমি বললাম মাইক্রো, তুমি লিখলা কিন্তু মিলি, তাহলে কিন্তু বাস খাবা। মাইক্রো মিলি কিন্তু দুইটা ভিন্ন জিনিস। আচ্ছা, এবার আমরা আসি যে কিভাবে একটা বস্তুকে আমি চার্জিত করতে পারবো। ওকে, কিভাবে একটা বস্তুকে চার্জিত করা যায়, অর্থাৎ আমরা এখন জাস্ট বস্তুর চার্জ নিয়ে কথা বলবো। বস্তুর চার্জ, খেয়াল করো, একটা শব্দ আছে, এর নাম হচ্ছে ইলেকট্রো নেগেটিভিটি। এই ইলেকট্রোনেগেটিভিটি কথাটা মানে বোঝায়, এটা তুমি শিখেছো নিশ্চয়ই, তড়িৎ ঋণাত্মকতা। ঋণাত্মকতা সহজ করে আমি এটা নাম দিছি ইলেকট্রনের প্রতি ভালোবাসা। প্রতি ভালোবাসা কেমন? যে একটা বস্তু ইলেকট্রনকে কি পরিমাণ ভালোবাসে, এটাকে আমরা নাম দিতে পারি হচ্ছে ইলেকট্রোনেগেটিভিটি। পৃথিবীর সবার ইলেকট্রোনেগেটিভিটি আসলে সেম না। খেয়াল করবা, ধরো, মন দিয়ে দেখবা কিন্তু, ধরো আমার কাছে দুইটা বস্তু আছে। একটা বস্তু হচ্ছে এইরকম, এটা নাম দিলাম হচ্ছে আমি এ বস্তু, এবং আর একটা বস্তু আছে এইরকম, এটাকে আমি বললাম হচ্ছে বি বস্তু। দুটা ভিন্ন ভিন্ন বস্তু। যেমন ধরো আমি ধরলাম যে এটা মনে করলাম আমি কাঁচ, আর এটাকে ধরো আমি বললাম হচ্ছে রাবার। তো এটা তো আমরা জানি যে কাঁচ এবং রাবার দুইটার মধ্যেই কিন্তু ইলেকট্রন আছে, প্রোটনও আছে। ওকে, মানে এটাও নিউট্রাল, এটাও কিন্তু নিউট্রাল। খেয়াল করবা, এবার আমি কি করলাম, এবার আমি আসিফ ইকরাম লিখছে আই লাভ ইউ ইলেকট্রন। হ্যাঁ আসিফ ইকরাম, ঠিক আছে। আচ্ছা, তো দেখো প্রত্যেকটা বস্তু তো তড়িৎ ঋণাত্মকতা আলাদা, তাই না? যেমন তোমরা পড়েছো যে তোমার ক্লোরিন, ফ্লোরিন, ব্রোমিন, এ সবার কিন্তু ইলেকট্রোনেগেটিভিটি আসলে সেম না। ফ্লোরিনের মনে সব থেকে বেশি পরিমাণ কি তড়িৎ ঋণাত্মকতা আছে, যতদূর আমার মনে পড়ে। তো যাই হোক, এখন দেখো এই এ আর বি, এই দুইটাকে মনে করো তুমি ঘষতে শুরু করছো এভাবে। ওকে, মানে কাঁচ এবং রাবারকে তুমি সিম্পলি কি করতেছো, কাঁচ এবং রাবারকে ধরে এভাবে ঘষতে শুরু করছো, এভাবে। অথবা তোমাকে আমি আরো সহজ করে বলি, ধরো এটা কাঁচের বদলে তুমি ধরে নিলে এটা হচ্ছে চিরুনি। ওকে, আর এটা মনে করো তোমার মাথার ড্রাই চুল, সাপোজ, মানে দুইটা আলাদা আলাদা বস্তু। তো যখন আমরা চিরুনি দিয়ে চুল আঁচড়াতে শুরু করি, তখন ঘর্ষণ লেগে তাপ উৎপন্ন হচ্ছে না? কথাটা খেয়াল করো, তখন কিন্তু তাপ উৎপন্ন হচ্ছে, এবং তাপ উৎপন্ন হচ্ছে এই অংশ এবং নিচের অংশে, এই যে এই দুই জায়গাতে। অর্থাৎ এখানে উত্তপ্ত হচ্ছে, কথাটা বুঝছো? উত্তপ্ত হচ্ছে ঘর্ষণের ফলে, ঘর্ষণের ফলে এই জায়গায় উত্তপ্ত হচ্ছে, এই জায়গায় উত্তপ্ত হচ্ছে। এখন তুমি চিন্তা করো তো, তুমি যখন উত্তপ্ত করতেছো, তখন এই অংশটুকুতে এবং এই অংশটুকুতে প্রচুর পরিমাণ কি ইলেকট্রন ছিল না? ইলেকট্রনগুলোকেও তুমি গরম করতেছো। তো ইলেকট্রনকে যদি তুমি গরম করতে থাকো, তখন ইলেকট্রনের কিন্তু গতিশক্তি বেড়ে যাবে, এবং তখন কি হবে জানো? তখন আমাদের এখানে প্রচুর পরিমাণ ইলেকট্রন ছিল যারা লুজ হয়ে যাবে, আবার এখানেও প্রচুর ইলেকট্রন ছিল যারা লুজ হয়ে যাবে পরমাণু থেকে। কথাটা খেয়াল করো, দুইটা বস্তুকে ঘষতেছো তুমি কিন্তু, তাহলে ঘষার সাথে সাথে জাস্ট জাস্ট কি বলা যেতে পারে, মার্ক করা অংশে অংশে খেয়াল করো, ইলেকট্রন জাস্ট গতিশক্তি প্রাপ্ত হবে, গতিশক্তি প্রাপ্ত হবে, এবং কি হবে, এবং পরমাণু থেকে থেকে মুক্ত হবে, মুক্ত
হবে। তার মানে এই যে যে ইলেকট্রনগুলো তুমি দেখছো না, এটা কিন্তু এখন ফ্রি ইলেকট্রন। এইবার কথা আসবে যে এই চিরুনি আর এই যে চুল, এদের দুইজনের ইলেকট্রনের প্রতি ভালোবাসা হয়তো বা সেম না। তাহলে আমি ধরো দেখলাম যে এরকম জাস্ট ইলেকট্রোনেগেটিভিটি, বা এটাকে আমি ইলেকট্রন অ্যাফিনিটিও বলতে পারি, ইলেকট্রন আসক্তি। ধরো আমি দেখলাম যে ইলেকট্রন অ্যাফিনিটি, এটা মানে ইলেকট্রন আসক্তি অফ এ ইজ মাচ মাচ গ্রেটার দ্যান ইলেকট্রন অ্যাফিনিটি অফ বি। কথাটা খেয়াল করো আমি কি লিখছি এখানে। আমি লিখছি হচ্ছে যে ইলেকট্রোনেগেটিভিটি অফ এ, ইলেকট্রোনেগেটিভিটি বা ইলেকট্রন অ্যাফিনিটি অফ এ ইজ লার্জার দ্যান ইলেকট্রন অ্যাফিনিটি অফ বি। এটা মানে বোঝাচ্ছে যে এর ইলেকট্রন আসক্তি বেশি বি এর থেকে। বুঝেছো? তার ইলেকট্রনকে বলো তো ভালো কে বাসে? ভালোবাসা হচ্ছে এ ভালোবাসে, তো যার যে বেশি ভালোবাসে সে তার দিকে চলে যাবে। সুতরাং বি থেকে তুমি দেখবা যে ইলেকট্রন ট্রান্সফার হয়ে এই এর দিকে চলতে শুরু করবে। এই যে এই ঘটনা ঘটবে। কথাটা খেয়াল করো কিন্তু প্রথমে এও নিউট্রাল ছিল, বিও নিউট্রাল ছিল, কিন্তু এখন কি ঘটলো? এখন এই বি অংশের যে ইলেকট্রনগুলো আছে এরা সবাই উত্তপ্ত হয়ে গতিশক্তি প্রাপ্ত হয়ে বি থেকে এতে প্রবেশ করলো। তাহলে কিছুক্ষণ পর যে দৃশ্যটা তুমি দেখতে পাবা সেটা এরকম যে এই হচ্ছে আমাদের এ, এর মধ্যে কিন্তু ইলেকট্রন চলে আসছে, রাইট? এই যে ইলেকট্রন চলে আসছে, ক্লিয়ার? কোন জায়গা থেকে আসছে? বি থেকে আসছে। তাহলে তুমি যদি দুইটা বস্তুকে এখন সেপারেট করে ফেলো, এই যে সেপারেট করে ফেললাম মনে করো, দিস ইজ বি, তাহলে বি থেকে যেহেতু ইলেকট্রন চলে গেছে তাহলে বিতে ঘাটতি তৈরি হয়েছে। এই জন্য আমরা এখানে দিব হচ্ছে বিতে প্লাস চিহ্ন। যে কয়টা মাইনাস চিহ্ন তুমি দিছো এখানে সেই কয়টা প্লাস চিহ্ন দিবা। তাহলে 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6 7 আর একটা প্লাস চিহ্ন, এই যে। তার মানে তুমি দেখো আমার এ এবং বি কিন্তু অপোজিট চার্জে চার্জিত হয়ে গেছে, এবং এখন অপোজিট চার্জ বেঞ্জামিন ফ্রাঙ্কলিন কি বলে গেছে যে একন্যকে আকর্ষণ করবে। সো তুমি এখন দেখবা যে এ বস্তু বি বস্তুকে হয়তো বা তার দিকে আকর্ষণ করতেছে। এটা হয় শীতকালে। তুমি অবশ্যই লক্ষ্য করছো যে আমরা যখন আমাদের মাথার চুল আঁচড়াতে শুরু করি, আঁচড়ানোর পর দেখা যায় যে চিরুন চুলকে কিন্তু অ্যাট্রাকশন করে। ঠিক এভাবেই তখন কি হয়, চিরুনি আর চুল দুটা বিপরীত চার্জে চার্জিত হয়ে যায়, এবং এই জন্য তারা কাছাকাছি আসলে এক অন্যকে কিন্তু আকর্ষণ করতে থাকে। ওকে, আচ্ছা এখন লক্ষ্য করা যাক। তাহলে এখানে একটা বি কোশ্চেন আছে। বি কোশ্চেন হচ্ছে, কথাটা খেয়াল করো, কোনো বস্তুতে না চার্জ সৃষ্টি বা ধ্বংস হওয়া সম্ভব না। আর ইউ গেটিং মি? আবার বলতেছি কথাটা, কোনো বস্তুতে চার্জ মানে ইলেকট্রন সৃষ্টি বা ধ্বংস হওয়া পসিবল না। একটা বস্তু চার্জ কখন হবে? যখন ইলেকট্রন বস্তু থেকে বেরিয়ে যাবে বা বস্তুর মধ্যে ইলেকট্রন ঢুকবে তখন। যেমন ডোন্ট ইভেন থিঙ্ক যে ইলেকট্রন এই বি থেকে এতে গেছে আর প্রোটন মনে হয় এ থেকে বিতে গেছে। প্রোটন কিন্তু এ থেকে বিতে যায়নি। তো এই প্লাস চার্জগুলোকে খবরদার কেউ প্রোটন মনে করো না। কি মনে করবা? যে বি থেকে এতে ইলেকট্রন চলে গেছে, এই জন্য বিতে কিছু ঘাটতি তৈরি হয়েছে। তো তার মানে আমরা একটা কথা এখানে বলবো, সেটা হলো যে এই মহাবিশ্বে, কথাটা খেয়াল করো, মহাবিশ্বে চার্জ এর পরিমাণ নির্দিষ্ট। চার্জ নির্দিষ্ট, এটি সৃষ্টি বা ধ্বংস সম্ভব না। এটি সৃষ্টি বা ধ্বংস সম্ভব নয়। ক্লিয়ার? সম্ভব নয়। শুধুমাত্র এক বস্তু থেকে অন্য বস্তুতে চার্জ জাস্ট এটাকে কি বলা যেতে পারে, ট্রান্সফার হতে পারে। ট্রান্সফার হতে পারে। তো তুমি এই কথাটা বলতে পারো যে মহাবিশ্বে চার্জের পরিমাণ নির্দিষ্ট। ক্লিয়ার? চার্জের পরিমাণ নির্দিষ্ট। তাহলে চার্জ কখনোই
এক বস্তু থেকে অন্য বস্তুতে ট্রান্সফার হওয়া ছাড়া সৃষ্টি বা ধ্বংস হতে পারে না। তাহলে এভাবে আমরা শীতকালে যখন আমাদের জাস্ট গা থেকে ড্রেস খুলি তখনও দেখবা যে ড্রেস গায়ের লোমাগুলোকে আকর্ষণ করে, সেম থিং হ্যাপেন্স। এবং এটার মূল হিস্ট্রি হচ্ছে ইলেকট্রন অ্যাফিনিটি নিয়ে। আচ্ছা ওকে, তাহলে কিভাবে তুমি ঘর্ষণের সাহায্যে বস্তুতে চার্জ সৃষ্টি করতে পারো তা মোটামুটি তুমি কিন্তু দেখতে পেয়েছ। আচ্ছা এখন আসি আমরা দুইটা ছোট্ট ব্যাপারে, সেটা হলো যে অপরিবাহী, এই অপরিবাহী ধরো আমি তোমাকে মনে করে দিলাম, এটা মনে করো একটা প্লাস্টিক। প্লাস্টিকে কোনো একটা জায়গাতে যদি ইলেকট্রন থাকে তাহলে এ কিন্তু মুভ করবে না, এ এখানে স্থির থাকবে, এখানেই স্থির থাকবে, বুঝতে পারছো? কিন্তু তুমি যদি একটা কন্ডাক্টর বা পরিবাহী চিন্তা করো, যেটা আমাদের একটু পরে দরকার হবে, তো পরিবাহী মনে করো ধরলাম আমি এটা একটা কপার। কপারে যদি ইলেকট্রন থাকে এখানে, ও কিন্তু ওখানে স্থির থাকবে না, এ কি করবে, এ র্যান্ডমভাবে এখানে ওখানে এভাবে শয়তান বাচ্চার মতন জাস্ট দৌড়ঝাঁপ করতে পারে। তার মানে এটাকে আমরা বলবো হচ্ছে মোবাইল। মোবাইল মানে কিন্তু মোবাইল ফোন না, মোবাইল মানে কি, মোবাইল মানে হচ্ছে গতিশীল, রাইট, মুভিং। তাহলে পরিবাহিতে ইলেকট্রন দিলে সে মুভ করে, আর অপরিবাহিতে ইলেকট্রন দিলে সে কিন্তু মুভ করে না, সে ওইখানেই মোটামুটি স্থিরভাবে অবস্থান করে। আচ্ছা এখন আমাদের পৃথিবীর একটা মজার জিনিস আছে, পৃথিবীকে বলা হয় ইলেকট্রন সাগর, খেয়াল করবা, আর্থ, এর নাম হচ্ছে ইলেকট্রন সাগর। এবং পৃথিবী এটা কিন্তু একটা কন্ডাক্টর, এটা একটা পরিবাহী। এই জন্য তোমরা একটু লক্ষ্য করে দেখবা যে খালি পায়ে তুমি যদি মাটিতে দাঁড়িয়ে একটা তার স্পর্শ করো তুমি কিন্তু শক খাবে, কারণ তোমার গায়ের মধ্য দিয়ে মাটিতে ইলেকট্রন ট্রান্সফার হতে পারে। তাহলে আর্থ কিন্তু একটা বিদ্যুৎ পরিবাহী। এবং সাগর কথাটা লেখা আছে মানেই বুঝতেছ যে সাগরে যেমন তুমি চাইলে এক বালতি পানি ঢেলে দিতে পারো, অথবা সাগর থেকে এক বালতি পানি নিয়ে আসতে পারো, এতে সাগরের কিছুই যায় আসে না, রাইট? তেমনিভাবে পৃথিবীর একটা মজার জিনিস হচ্ছে, এটা মনে করো পৃথিবী, পৃথিবীতে তুমি ইচ্ছা মতো ইলেকট্রন প্রবেশ করাতে পারো, অথবা পৃথিবী থেকে ইচ্ছা মতো ইলেকট্রন বের করে নিয়ে আসতে পারো, পৃথিবীতে কোনো কিছু যায় আসে না, সাগরের মতন। এখন তুমি বলতে পারো যে ভাইয়া এই ইলেকট্রনগুলো আমি দিলে পৃথিবীর কি চার্জ বেড়ে যাবে না, নেগেটিভ চার্জ হয়ে যাবে না? অ্যান্সার হচ্ছে যে পৃথিবীতে এমনিতেই প্রচুর পরিমাণ ইলেকট্রন অলরেডি আছে, আর তুমি যা কিছুই দিবা তা পৃথিবীর মধ্যের কোনো বস্তু থেকেই হয়তো বা দিবা, তো সেই ক্ষেত্রে পৃথিবীর চার্জের পরিবর্তন হওয়ার খুব একটা সম্ভাবনা নাই। এখন তুমি উদ্ভটভাবে ভেবো না যে ভাইয়া ধরেন এটা পৃথিবী, আমি মনে করেন অন্য একটা গ্রহের সাথে তার লাগায় ভাইয়া পৃথিবীতে ধরেন ইলেকট্রন দিলাম, ডোন্ট থিঙ্ক রাবিশ, এগুলো তো করতে পারবো তুমি? কখন এটা করতে পারবে না। তাহলে যেটা বাস্তবসম্মত সেটা চিন্তা করো, যে পৃথিবীতে আমরা যদি সামান্য কিছু ইলেকট্রন মাটিতে প্রবেশ করাই দিই, বা পৃথিবী থেকে কিছু ইলেকট্রন বের করে নিয়ে আসি, এতে পৃথিবীর মোট যে চার্জ তার কোনো পরিবর্তন আসলে হয় না। কথাটা কেন বলছি শোনো, কথাটা বলছি হচ্ছে এই কারণে যে আমরা মাত্র দেখলাম যে ঘর্ষণের সাহায্যে একটা বস্তুতে চার্জ সৃষ্টি করা যায়। এখন আমি তোমাকে দেখাবো যে আবেশের সাহায্যেও তুমি বস্তুতে চার্জ সৃষ্টি করতে পারো। তাহলে কিভাবে আবেশ প্রক্রিয়ায় বস্তুতে চার্জ সৃষ্টি হয় এটা একটু খেয়াল করো। আবেশ প্রক্রিয়ায় চার্জ সৃষ্টি, তো তার জন্য আমাদের কি লাগবে প্রথমে? তার জন্য আমাদের প্রথমে লাগবে হলো একটা কন্ডাক্টর। এটা একটা কন্ডাক্টর মনে করো, আর এটা হচ্ছে আমাদের মাটি, এটা কিন্তু বলেছি পরিবাহী। পরিবাহী মানে কি, যে এর মধ্যে ইলেকট্রন চলাচল করতে পারে। এখন ধর আমরা একটা ছোট পিত বল, এই যে এরকম একটা ছোট্ট একটা বল, এটার নাম আছে, এটার নাম হচ্ছে পিত বল। পিটবুল না কিন্তু পিত বল, পিটবুল একটা ব্র্যান্ডের নাম মনে হয়, এটার নাম হচ্ছে পিত বল। সো তুমি একটা পিত বল, এইটা মনে করো সামহাও আগে থেকেই ধনাত্মক চার্জে চার্জিত, আগে থেকেই, এবং তুমি একে এই বস্তুর কাছে নিয়ে আসলে, এটা অলরেডি আগে থেকে একটা ধনাত্মক চার্জ আছে, তুমি এই বস্তুর কাছে একে আনলে, হোয়াট ইজ গোয়িং টু হ্যাপেন? এই বস্তুতে তাহলে যত ইলেকট্রন ছিল, ম্যাক্সিমাম ইলেকট্রন,
এই ইলেকট্রনগুলো সবাই এই দিকে চলে আসবে না আকর্ষিত হয়ে। আর গেটিং মি? এই বস্তুর মধ্যে যত ইলেকট্রন তারা সবাই কিন্তু এই দিকে চলে আসবে। তার মানে এখানে তুমি দেখবা কি দেখবা, এখানে দেখবা যে পজিটিভ চার্জ চলে আসছে। সরি, এখানে তুমি উল্টা বলছি আমি। এখানে তুমি দেখবা যে নেগেটিভ ইলেকট্রন চার্জিত বা আকর্ষিত হয়ে এই বস্তুর বাম দিকে চলে আসছে। আর ইলেকট্রনগুলো যে সাইড থেকে আসলো, ওই সাইডে অবশ্যই ঘাটতি তৈরি হবে। এই ঘাটতিকে আমরা এইভাবে প্লাস চিহ্ন দিয়ে প্রকাশ করব। এবং এটা কিন্তু আঁকবে একটু কেয়ারফুলি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13, মানে যতগুলো পজিটিভ চার্জ হবে ঠিক ততগুলো কিন্তু নেগেটিভ চার্জ হবে। বুঝতে পারছো? এই পজিটিভ নেগেটিভ চার্জের সংখ্যা কিন্তু সমান হবে। তো এইটাকে আমরা, এই পাশে যে চার্জ, এটাকে আমরা বলি হচ্ছে বদ্ধ চার্জ, বিকজ এরা কিন্তু আকর্ষিত হয়ে আটকে গেছে পুরো এখানে। আর এই চার্জটাকে আমরা বলি হচ্ছে ফ্রি চার্জ। ফ্রি চার্জ। এখন আমরা একটা ট্রিক্স এখানে ইউজ করব। ট্রিক্সটা কি জানো? প্লাস মানে কি, এখানে ইলেকট্রন ঘাটতি আছে না? এখানে ইলেকট্রন কি আছে? ঘাটতি আছে। মানে এই সাইডে হচ্ছে ইলেকট্রন ঘাটতি। এই খবরদার কিন্তু এভাবে ভাববা না যে প্লাস চার্জ এখানে আনার সাথে সাথে প্লাস চার্জ বিকর্ষিত হয়েছে আর মাইনাস চার্জ আকর্ষিত হয়েছে। ডোন্ট থিঙ্ক দিস। কি ভাবতে হবে? যে প্লাস চার্জ রাখার সাথে সাথে মাইনাস চার্জগুলো শুধু আকর্ষিত হয়েছে। কারণ আমি তো বলছি ইলেকট্রন মুভ করে, প্রোটন মুভ করে না। আর এখানে হচ্ছে আমাদের প্লাস চার্জগুলো মানে ঘাটতি বোঝাচ্ছে এখানে। এবার আমরা কি করব? আমরা এবার এটা যেহেতু পরিবাহী, একটা তার সোজা এখান থেকে নিয়ে আমরা মাটিতে প্রবেশ করে দিব। এটা হচ্ছে মাটি। এই তারটাকে বলা হয় আর্থ ইন। আর্থ ইন, ওকে? অনেকে আর্থিং আর্থিং করো, আর্থিং না কিন্তু, ওকে? উচ্চারণটা কিন্তু আর্থিং না, উচ্চারণটা হচ্ছে আর্থ ইন। এই তারটা দিয়ে তুমি যখনই পৃথিবীর সাথে কানেকশন দিলে, ওকে, তখন কি হবে? পৃথিবী দেখবে যে কিরে, আমারই সাথে যুক্ত একটা বস্তুর ইলেকট্রন কম আছে, আমি এটা মানবো কেমনে? তখন পৃথিবী কি করবে? পৃথিবী এইখান থেকে বস্তুর মধ্যে ইলেকট্রন সাপ্লাই দিতে শুরু করবে। কতক্ষণ ধরে ইলেকট্রন সাপ্লাই দিতে শুরু করবে জানো? যতক্ষণ পর্যন্ত না এই পাশের যত পজিটিভ চার্জ আছে এরা যখন নিউট্রালাইজ না হবে ততক্ষণ পর্যন্ত পৃথিবী মাইনাস চার্জ দিতেই থাকবে। এতে পৃথিবীর কিচ্ছু যায় আসে না। তারপর যখন আস্তে আস্তে দেখা যাবে যেখানে সমস্ত চার্জ নিউট্রাল হয়ে গেছে, তখন পৃথিবী বলবো যে আচ্ছা ঠিক আছে, গরিবকে আমি টাকা পয়সা দিয়ে দিয়েছি, আর টাকা পয়সা দেওয়ার দরকার নেই। তখন কি হলো? তখন এই বস্তুটা যদি আমি চিন্তা করি, কথাটা খেয়াল করো, এই বস্তুটা যদি আমি চিন্তা করি, এই পাশে কিন্তু আর কোনো চার্জ নাই, ভ্যানিশ। শুধুমাত্র এখানে কিছু মাইনাস চার্জ আটকানো রয়েছে না এভাবে, এই যে, বুঝেছ? এরপর দেখো কি করতে হবে, এটা আইকন একটু পরে আমি তোমাকে যা বলতেছি। এরপর এই বস্তুটা কিন্তু ওখানে ধরা ছিল, এই যে পৃথিবী থেকে যে তারটা যুক্ত আছে না, সেই তারটা আমি এখানে দিলাম। এটাকে মাঝে মাঝে এইরকম একটা চিহ্নের সাহায্যেও দেওয়া হয়, এইরকম। এই চিহ্নটা মানে হলো একটা তার আমি মাটির মধ্যে প্রবেশ করাইছি, আর কিছু না। এটার নাম হচ্ছে আর্থিন। তাহলে এই সাইডে চার্জ কিন্তু ভ্যানিশ। এবার তোমার দুইটা কাজ আছে। প্রথম কাজ হচ্ছে এই আর্থিনটা খুলে ফেলা, কারণ পৃথিবী থেকে তুমি যা নেওয়া তা তো নিয়ে ফেলছো। এবং এই প্লাস চার্জটাকে সরায় ফেলা। বলো তো, প্লাস চার্জটা যদি সরায় ফেলা হয় তাহলে এই বস্তুতে কিছু অতিরিক্ত ইলেকট্রন চলে আসছে না? কোথা থেকে? মাটি থেকে চলে আসছে বা পৃথিবী থেকে চলে আসছে। তার মানে এখন এই ইলেকট্রনগুলাই কী হবে জানো? এই ইলেকট্রনগুলাই এই পুরা বস্তু জুড়ে এইভাবে জাস্ট ছড়ায় যাবে। তার মানে আমি এখন বলবো যে বস্তুটা নেগেটিভলি চার্জড। কথাটা বুঝতে পারছো? এই প্রক্রিয়াকে বলা হয় আবেশ প্রক্রিয়ায় চার্জিতকরণ। আবেশ কেন বলা হয়েছে? আবেশ মানে হচ্ছে আমি টাচ করব না, বাট সামথিং উইল হ্যাপেন। কথাটা বুঝছো আমি কি বলছি? তো এই জিনিসটাই দেখো, আমি এই বস্তু দিয়ে কিন্তু একে টাচ করি নাই, বাট তাও আমি একে চার্জিত করে ফেলতে পারছি। এবং এভাবে তুমি আবেশ প্রক্রিয়ার সাহায্যে যে কোনো প্রকার চার্জ, সেটা হোক প্লাস বা হোক মাইনাস, তুমি বস্তুতে কিন্তু চার্জ দিতে পারো। এখানে একটা ব্যাপার খেয়াল করো,
সেটা হলো যে তোমাকে যদি কেউ প্রশ্ন করে, মানে প্রশ্নে বলে যে আমি এই বস্তুকে পজিটিভ চার্জে চার্জিত করতে চাই, পজিটিভ চার্জে, তাহলে কি করব? যদি পজিটিভ চার্জে চার্জিত করতে চাও তাহলে এই পাশে তোমার আনতে হবে একটা নেগেটিভ চার্জের পাথ। তখন কি হবে? এগুলি সব প্লাস চার্জে চার্জিত হবে। কারণ কি? কারণ ইলেকট্রন বিকর্ষিত হয়ে চলে যাবে এই পাশে। বুঝতে পারছো? ইলেকট্রন বিকর্ষিত হয়ে চলে যাবে এই পাশে। এবং এখন আমরা এখানে বলবো যে ইলেকট্রন আধিক্য আছে। তাহলে এখন যদি তার দিয়ে যুক্ত করা হয় তাহলে ইলেকট্রন বেশি আছে, তাহলে পৃথিবী বলবে যে এই তোর অত ইলেকট্রনের দরকার নেই, তুই আমাকে দিয়ে দে। তখন ইলেকট্রন সব হচ্ছে জাস্ট মাটিতে ট্রান্সফার হবে, মাটিতে ট্রান্সফার হবে। মানে পৃথিবীর সাথে যা কিছু যুক্ত আছে, পৃথিবী কখনোই চাইবে না সে বস্তুটা চার্জিত থাক। মাইনাস চার্জ যদি থাকে সে বলবে তোর ইলেকট্রন আমাকে দিয়ে দে, আর বস্তুর চার্জ যদি প্লাস থাকে পৃথিবী বলবে তুই চার্জ দিয়ে নে। তখন আলটিমেটলি বস্তুটাকে সে হচ্ছে নিউট্রাল করার চেষ্টা করবে। ফলে এই মাইনাস চার্জগুলো সব মাটিতে চলে যাওয়ার পর আমরা দেখব যে এই বস্তুটাতে সব জায়গা জুড়ে এরকমভাবে প্লাস চার্জ সৃষ্টি হয়েছে। তাহলে এভাবে তুমি বস্তুকে কিন্তু পজিটিভ চার্জেও চার্জিত করতে পারো। এখন আমি একটা মজার জিনিস বলি, এই পজিটিভ চার্জগুলো এখন তুমি যদি আবার এই তারের সাহায্যে মাটিতে যুক্ত করে দাও চার্জিত করার পরে, তাহলে এটা আবার নিউট্রাল হয়ে যাবে না? কথাটা খেয়াল করো, তুমি কিন্তু মাটির সাহায্যে তাকে চার্জিত করছো, এখন এটা চার্জিত করার পর তুমি আবার যদি মাটিতে যুক্ত করো তখন তুমি খেয়াল করবা যে ইলেকট্রন আবার এসে, ইলেকট্রন আসবে কি কারণে? প্লাস চার্জ আছে, ইলেকট্রন কম আছে, তাই ইলেকট্রন এসে আবার বস্তুটাকে কিন্তু পুরোপুরি কি করে ফেলবে? নিউট্রাল করে ফেলবে। কথাটা বুঝছো? তাহলে আমরা একটা কথা এখানে একটু লিখি আগে, সেটা হলো যে পৃথিবী যে কোনো চার্জিত বস্তুকে নিউট্রাল করতে পারে, নিউট্রাল করতে পারে। আমি এর একটা খুব এক্সট্রাঅর্ডিনারি এক্সাম্পল তোমাকে দিব, যে এটা আমাদের বাসা বাড়িতে সব জায়গাতে ইউজ করা আছে। কোথায় ইউজ করা আছে আমি তোমাকে বলছি, একটু খেয়াল করো। আমার কাছে কি আসলে আছে আমি একটু দেখে নিই, দাঁড়াও, আমার কাছে থাকলে আমি তোমাকে দেখাতে পারবো এটা। Where are you? Where are you? আচ্ছা, হোল্ড অন। একটু খেয়াল করো, এই 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 প্লাগগুলো দেখছো না তোমরা সবাই? এই প্লাগে দেখছো তিনটা মাথা আছে। আমি একটু তোমাকে এঁকে দেখাই। তিনটা মাথা মানে হলো এরকম, যে আমাদের এই মনে করো সেই প্লাগটা, এই প্লাগটাতে আমাদের এখানে একটা পিন আছে, এখানে একটা পিন আছে, আবার এখানেও কিন্তু একটা পিন আছে। এই এই জিনিসটাকে আমরা কিন্তু তখন কি করি? একটা সকেটে প্রবেশ করে, রাইট? এখন এই তিনটা পিনের মধ্যে এই পিনটা আর এই পিনটার মধ্যে আমরা একটা পাওয়ার সাপ্লাই বা একটা ভোল্টেজ ডিফারেন্স দিই। ধর আমরা বাসাবাড়িতে 220 ভোল্ট ইউজ করি, এই 220 ভোল্ট আমরা ইউজ করি হচ্ছে এই দুই পয়েন্টের মধ্যে। এগুলো সব আমরা আস্তে আস্তে আলোচনা করব। এটাকে বলা হয় নিউট্রাল লাইন, এটাকে বলা হয় লাইভ লাইন। এবং নিউট্রাল এবং লাইভ তুমি বুঝবা কিভাবে? টেস্টার ধরে বুঝতে পারো। দেখবা যে নিউট্রাল লাইনে, এক সেকেন্ড, সরি, তুমি দেখবা যে নিউট্রাল লাইনে টেস্টার ধরলে জ্বলে না, কিন্তু লাইভ লাইনে টেস্টার ধরলে কিন্তু জ্বলে। এখন কথা হচ্ছে যে আমরা ধরো একটা কম্পিউটার চালাবো, সাপোজ এটা আমাদের কম্পিউটারের সিপিইউ, ওকে? এটাকে আমরা নাম দিলাম হচ্ছে কম্পিউটারের সিপিইউ। তাহলে সিপিইউ চলার জন্য আমাদের একটা পাওয়ার সাপ্লাই লাগবে না? তো সেই পাওয়ার সাপ্লাই হচ্ছে আমাদের এই দুইটা পিন। সো আমরা কি করব? আমরা দুইটা তার দিয়ে এই লাইভের সাথে যুক্ত করা হয়েছে, আবার নিউট্রালের সাথে যুক্ত করা হয়েছে। এটা করা হয়েছে কোনো একটা সার্কিটে। এটা হচ্ছে সিপিইউ যে সার্কিট ছিল, এই সার্কিটে তুমি যুক্ত করছো, সার্কিট।
এখন মাঝে মাঝে এমন হতে পারে, কথাটা খেয়াল করো, মাঝে মাঝে এমন হতে পারে যে এই সিপিইউটা কিন্তু মেটালের, এটা হচ্ছে মেটাল দিয়ে তৈরি। সিপিইউ চলতে চলতে মাঝে মাঝে এই পুরো মেটাল বডিটাও চার্জিত হয়ে যেতে পারে। তখন কী হবে, তখন তুমি দেখবা যে সিপিইউ টাচ করলে তুমি শক খাচ্ছ। ইট হ্যাপেন সামটাইম, রাইট? যে হয়তো তুমি সিপিইউ টাচ করছো, সাথে সাথে শক খাইছো। এই শক খাওয়ার পিছনে মূল কারণ হলো যে সিপিইউর যে বডিটা, এই বডিটা চার্জিত হয়ে গেছে। তো এইটা অ্যাভয়েড করার কি উপায় আছে? অ্যাভয়েড করার উপায় হচ্ছে আমাদের 3 পিন কানেকশন ইউজ করা। আমরা এবার কি করব, এই পয়েন্টটাকে আমরা বলি হচ্ছে গ্রাউন্ড। ওকে, এটার নাম হচ্ছে গ্রাউন্ড। একটা তার আমরা গ্রাউন্ডের সাথে সোজা লাগা রাখবো হচ্ছে এই বডিতে, আর এই দুটো তার গেছে কিন্তু সার্কিটে, খেয়াল করো, লাইভ নিউট্রাল গেছে সার্কিটে, আর গ্রাউন্ড গেছে বডিতে, মেটাল চ্যাসিস বা বডিতে। আর এই তারটা সোজা আমাদের চলে যাবে হচ্ছে কোথায় বলো তো, আর্থ ইনে। এই যে এটা হচ্ছে আমাদের চলে গেছে আর্থ ইন, আর্থ ইন। এতে জানো কি হবে, তোমার সিপিইউর মতনই চলবে। ক্লিয়ার? আর তোমার বাসা বাড়িতে অলরেডি প্রথমে যখন ওয়ারিং করা হয় তখন আর্থিন কানেকশনটা দিয়ে রাখা হয়। যদি সামহাও মেটাল বডিটা চার্জিত হয়ে যায়, সেটা পজিটিভ চার্জ হোক বা নেগেটিভ চার্জ হোক, হোয়াট এভার, অবশ্যই পৃথিবীতে যেহেতু যুক্ত আছে, নেগেটিভ চার্জ হলে ইলেকট্রন মাটির মধ্যে প্রবেশ করবে। যদি পজিটিভ চার্জ হয় তাহলে ইলেকট্রন মাটি থেকে এসে তাকে নিউট্রালাইজ করে ফেলবে। মানে কখনো এই বস্তুটার কিন্তু চার্জিত হতে পারবে না। সো তুমি এটা ধরে রাখতে পারো, তুমি কখনো শক খাবে না। তাহলে তোমার বাসাতে যদি এটা কম্পিউটারে হাত দিয়ে বা কোনো ফ্রিজে হাত দিয়ে যদি তুমি শক খাও, এটা মানে হলো তোমার বাসার ওয়ারিংয়ের যে আর্থিন কানেকশানটা, এই আর্থিন কানেকশানটাতে ঝামেলা আছে। এই আর্থিন কানেকশানটা ঠিক না থাকার জন্যই মূলত তুমি এভাবে শক পাচ্ছ। সো দিস ইজ এ ভেরি ফ্যান্টাস্টিক থিং, যে এভাবে কিন্তু আমাদের বাসা বাড়িতে কখনোই 2 পিন জায়গাটা সেফ না। কারণ 2 পিন মানে হলো বস্তুটা যদি চার্জিত হয়ে যায় তুমি যে কোনো সময় শক খাইতে পারো। সো অলওয়েজ ইউ হ্যাভ টু ইউজ 3 পিন প্লাগ। ওকে, এবং নিশ্চিত করতে হবে যে এই 3 পিনের যে গ্রাউন্ড, ওকে, এই 3 পিনের যে গ্রাউন্ড, এই গ্রাউন্ডটা যেন প্রপার ওয়েতে আর্থ এর সাথে কানেক্টেড থাকে। তো যাই হোক, আজকে আমরা অনেক কিছু আলোচনা করলাম। আমরা নেক্সট ক্লাসে কুলম্বস ল থেকে শুরু করবো মেনলি, আর এই বেসিক ইনফরমেশনগুলো অবশ্যই তুমি তোমার মাথায় রাখবে। ঠিক আছে, খোদা হাফেজ, ভালো থেকো সবাই, টাটা।